বাসর করে আমি রুমে ঢুকতেই দেখি বউ আমার পুলিশের পোশাক পরে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখি আমার কাছে এসে সালাম করলো। আমি কিছু বললাম না। তুমি হয়তো আজকে আমার গায়ে পুলিশের পোশাক দেখে অবাক হয়েছো, তাই না? আমি হেসেচক মাথা নাড়ালাম। আসলে আজকে আমার জরুরি থানায় যেতে হবে। আমাদের এখানে একজন খুন হয়েছে। আমাকে এই বিষয়ে তদন্ত করতে হবে। তুমি তো এখন ছুটিতে আছো। ছুটিতে আছি তো কি হয়েছে? আমাদের এখানে খুন হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না? তোমাকে আমি এমনিতেই চাকরি করতে মানা করেছি, তারপরও। আরে, এখন এত কথা বলার সময় নেই আমার। আমার কাছে আমার দায়িত্ব সবার উপরে বলে চলে গেলাম। আমি দপ করে বিছানায় বসে পড়লাম। ওর কাছে আমার উপরেও ওর ডিউটি। এটাই কি ওর ভালোবাসা? মেয়েদের মন তো বলা যায় না। ওকে চাকরি করতে মানা করেছিলাম, ও বলেছে বিয়ের পর ছেড়ে দেবে। কিন্তু এখন সে বাসর রাতেও তার ডিউটির জন্য বের হয়েছে। যাই হোক, আগে পরিচয়টা দিয়ে নিই। আমি অব্র আহমেদ লিমন, বাবা মায়ের তৃতীয় সন্তান। বড় দুইটা ভাই আছে, দুইজনই বিবাহিত। বড় ভাইয়ের একটা ছেলেও আছে, নাম মাহফি, 4 বছর বয়স। আমি পড়াশোনা শেষ করছি, বাবা বিজনেসম্যান। আর শিফা সম্পর্কে আমার খালাতো বোন, আমার থেকে 1 বছরের বড়। তার অনেক ইচ্ছা সে পুলিশে চাকরি করবে, তো সব ঠিকঠাকভাবে পুলিশে জয়েন করেছে। সে বাবা মায়ের একমাত্র সন্তান, তার বাবাও বিজনেসম্যান। এবার গল্পে আসা যাক। আমি বাসর ঘরে বসে আগের দিনগুলো ভাবতে লাগলাম। ফ্ল্যাশব্যাক। সবেমাত্র ভার্সিটিতে উঠলাম, তখন একদিন বাসায় বসে বাবা মা ও খালা খালু বসে আড্ডা দিচ্ছিল। আমি রুমে ছিলাম। বাবা বলেছিল আর একটু বড় হলেই শিফা আর আমার বিয়েটা সেরে ফেলতে। এই কথা বলার মাঝেই শিফা সেখানে চলে গেল আর সব শুনে ফেলল। আরে শিফা, চলে এসেছিস? আয় আমার পাশে বস। খালামণি, তোমাদের মাঝে কি কথা হয়েছিল? কেন, কিছু শুনে ফেলেছিস নাকি? শিফা কিছু বলল না। বুঝে গেছি আমরা, তোর বলতে হবে আর। মা, তুমিও না? আচ্ছা মা, তোর কোনো সমস্যা আছে নাকি এই বিষয়ে? শিফা কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে গেল। এদিকে থাক, তাহলে আর শেফার কোনো সমস্যা নেই। লিমনের লেখাপড়া শেষ হলেই শুভ কাজটা সেরে ফেলবো। হ্যাঁ, তাই করব। অন্যদিকে আমি রুমে ঘুমাচ্ছিলাম। আজ ক্লাস নেই তাই, কিন্তু দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। তাকে দেখে শিফা দাঁড়িয়ে আছে। আরে আপু, তুমি এখানে? আমার বড় ছিল বলে আপু ডাকতাম। কেন, আসতে পারি না নাকি? না তা না, আসলে ঘুমাচ্ছিলাম তো, তুমি ঘুম ভেঙে দিলে। 11টা বেজে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস? সত্যি করে বলতো, রাতে কোনো মেয়ের সাথে টাঙ্কি মেরেছিস? আরে আপু, কি এসব আবোল তাবোল বলছো? আমি আবার কোন মেয়ের সাথে টাঙ্কি মারবো? সত্যি মারিসনি তো তাহলে? ভালো। আচ্ছা শোন, বিকালে রেডি থাকিস, তোকে নিয়ে একটু শপিংয়ে যাব। না আপু, পারবো না, আমার বিকালে কাজ আছে। আসলে আমি আপুর সাথে একবার শপিং গিয়েছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ, 15টা দোকান থেকে একটা 3 পিস কিনেছিল। তোর আবার কি কাজ? খালি আড্ডা দেওয়া? আজকে আড্ডা দিতে হবে না, মনে থাকে যেন। বিকেলে আমার সাথে যেতে হবে। বলেই রুম থেকে চলে গেল। আমি বসে বসে রুমে ভাবতে লাগলাম, তুমি আমাকে বাসায় পেলে তো? তুমি শপিংয়ে যাওয়ার আগেই আমি বের হয়ে যাব। যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে নামলাম। আমি খালামুনকে দেখে তার পাশে গিয়ে বসলাম। কি রে, কিছু বলবি? বলবো তো। তাহলে বল। এটা সিক্রেট, কানে কানে বলতে হবে। এবার বল, কানটা আমার কাছে এনে। খালামণি, আমরা বন্ধুরা 7 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাব, প্লিজ পারমিশন এনে দাও। তোর এত দূরে যেতে হবে না বাবা, যদি কোনো বিপদ হয়। খালামণি প্লিজ, 7 দিন মাত্র, এরপর তো চলে আসবো। না না বাবা, হবে না, আমি পারবো না পারমিশন এনে দিতে। তুমি পারমিশন এনে দিবে কিনা বলো। না না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। মন খারাপ করে রুমে গেলাম। অনেক ইচ্ছে ছিল ভার্সিটিতে উঠে একটা ট্যুরে যাব আমরা ফ্রেন্ডরা মিলে, কিন্তু তা আর হলো না। অন্যদিকে খালামণি আমার মন খারাপ করে উঠে আসতে দেখে খুব কষ্ট পেল, কারণ খালামণি আমাকে খুব ভালোবাসে। আচ্ছা আপু, লিবন একটু 7 দিনের জন্য ঘুরতে যাবে, ওকে মানা করবি না। খালামণি মাকে উদ্দেশ্য করে। কেন, 7 দিন কোথায় ঘুরতে যাবে ও?
যাবে একটু কক্সবাজার, ওর ওখানে যাওয়ার অনেক শখ। কি? না না, অত দূর যেতে দেওয়া যাবে না। আরে ভাইয়া, ছেলেটা ঘুরতে যাবে, যাক না, কখনো তো আর যায়নি, এবার ইচ্ছে হয়েছে হয়তো। তোরা ওকে সাপোর্ট করছিস? আরে ভাইয়া, ও ভালো একটা ছেলে, আর ভালো ছেলেদের পক্ষে সবাই থাকে। না খালু, ওকে কোথাও যেতে দিবেন না। ও গেলে ওর সাথে আমিও যাব। আরে ওরা বন্ধুরা মিলে যাবে, তুই সেখানে যাবে কি করে? মা, তাহলে ওর যেতে হবে না। আরে মা, এবারও ঘুরে আসুক বন্ধুদের সাথে, এরপর কোনো এক সময় তুমি আর ও একসাথে যাবে। শিফা আবার আব্বুর কথা ফেলতে পারে না। আচ্ছা। মন খারাপ করিস না মা, সামনে একসাথে আমরা একটা ট্যুর করব। আচ্ছা খালু, আমি একটু লিমনের রুম থেকে আসছি। আচ্ছা যাও মা। শিফা উঠে আমার রুমে আসলো। এসে দেখে আমি মন খারাপ করে বসে আছে। তুই কক্সবাজারে কেন যাবি? এই তো, আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, কিন্তু বাসা থেকে মনে হয় যেতে দিবে না। আরে মন খারাপ কেন করছিস? তোকে তো যেতে দিবে মা, পারমিশন এনে দিয়েছে। কি সত্যি? বলে লাফিয়ে উঠলাম। এত লাফানোর কিছু নেই, আগে যে শর্ত দিব তা মানতে হবে। তোমার আবার কিসের শর্ত? অনেক শর্ত আছে, সব শুনলে যেতে পারবি, না হলে তোকে যেভাবে হোক আটকে দিব। আচ্ছা বলো কি শর্ত? প্রথমে তোর ফেসবুক আইডির নাম্বারের পাসওয়ার্ড দে। কি? আমার ফেসবুক আইডি দিয়ে তুমি কি করবে? তোর সব কিছুই আমার, তাড়াতাড়ি দে। না, দিব না। কি বললি তুই? বলি আমার কলার ধরলো। আমার বয়ে অবস্থা শেষ ওর রাগ দেখে। আচ্ছা নাও, আমার ফেসবুকে তেমন কিছু নেই। তারপর আমার ফেসবুক আইডি দিয়ে দিলাম। গুড বয়। আর তোর বইয়ে আমার ফেসবুক নাম্বার পাসওয়ার্ড দেওয়া আছে। আমার লাগবে না, আমি তোমার আইডি দিয়ে কি করব? ও আচ্ছা, আচ্ছা শোনো, ওখানে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবি না। আর যাবি কোন সময়? কালকে বিকালে যাব। ওখান থেকে আয়, আমি তারপর তোকে দেখাবো। আর বিকেলের কথা মনে থাকে যেন। বলেই চলে গেল। আমি ওর রুম থেকে বের হলাম, দেখি খালামুনি এখনো সোফায় বসে আছে, সাথে মা। বাবা আর কালু মনে হয় বের হয়েছে। আমি সোফায় গিয়ে খালামুনির কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়লাম। থ্যাংক ইউ খালামুনি। পাগল ছেলে, জানিস না তোর মন খারাপ আমার ভালো লাগে না? এই জন্য তোমাকে এত ভালোবাসি। জানি তো। এই জন্যই বলে, তখন খালামণির সাথে এত কানে কানে কি বলিস? তোমাকে বললে তো তুমি কোনো ব্যবস্থাই করতে না। আমি তো তোকে যেতেই দিতাম না, শুধু তোর মন খারাপ হবে বলে কিছু বলিনি। ওই লিমন, আমাকে রান্না করতে হবে, তুই একটু বাবুকে রাখ, আমি গিয়ে তোর মেজো ভাবিকে সাহায্য করি বরং। আচ্ছা দিন। তারপর উঠে মাফিকে কোলে নিলাম। ওর বয়স তখন মাত্র 8 মাস। বাবুটাকে আমার খুবই ভালো লাগে। এখনই আমার কোলে বসে শুধু হাসে। ওর হাসিটা আমার খুবই ভালো লাগে। বিকালবেলা আমি চুপি চুপি আপু দেখার আগেই বন্ধুদের ফোন নিয়ে আড্ডাখানায় চলে গেলাম। সেখানে মনের আনন্দে আড্ডা দিচ্ছিলাম। সবাই একটা করে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম মনের আনন্দে। কিন্তু হঠাৎ দেখি সবাই একসাথে সিগারেট অর্ধেকও শেষ না হওয়ার আগেই ফেলে দিল। একে, তোরা সিগারেট ফেলে দিলি কেন? তখনই কেউ আমার পিছনে হাত দিল। আমি তার দিকে ফিরলাম, সাথে সাথে টাস করে একটা পড়ল। তখনই কেউ আমার পিছনে হাত দিল। আমি, কে আমার পিছনে হাত দিল? তার পিছনে ফিরে দেখতে হবা, কারণ শিফা আপু রক্তবর্ণ চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপু তুমি? টাস করে গালের উপর একটা বসিয়ে দিল। তোকে আমার সাথে বের হতে বলেছিলাম, আর তুই কি না পালিয়ে পালিয়ে আড্ডা দিয়ে সিগারেট খাচ্ছিস? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমার বয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি আপু এটা বাসায় বলে দে, তাহলে অবস্থা শেষ আমার। কিরে, কথা বলছিস না কেন? আমি নিশ্চয়। ওকে, চল আমার সাথে। বলি হাত ধরে টানতে টানতে নিয়ে একটা রিক্সায় উঠালো। আমিও বয়ে বয়ে তার কথা মতো তার সাথে উঠলাম। রিক্সা করে নিয়ে একটা পার্কে গিয়ে থামালো। আপু আমাকে এখানে আনলে কেন? চুপচাপ একটা রিক্সা থেকে আমার পিছু পিছু আয়। বলি হাঁটতে লাগলো। আমিও পিছু পিছু গেলাম। আপু গিয়ে একটা বেঞ্চে বসলো। আমি তার কাছে দাঁড়িয়ে রইলাম। এখানে বস। আমি বসে পড়লাম। তুই সিগারেট খাস কেন? আসলে আপু আমি বেশি খাই না। খাস না বেশি বুঝলাম, কিন্তু তুই ওটা খাবি কেন? আপু আমার মাঝে মাঝে ওটা দিয়ে একাকিত্ব কাটানো লাগে। আপু ওটাই টাস করে একটা তাপ্পড় মারলো। আমি তাপ্পড়কে বেবা জায়গা হয়ে গেলাম। কি এমন ওটা যে ওটা দিয়ে একাকিত্ব কাটাতে হবে? তুই কি তোর সাথে আমাকেও শেষ করে দিতে চাস?
আপু, আমি আবার তোমাকে শেষ করবো কিভাবে? এটা শুনে অন্য গালে আরও একটা লাগিয়ে দিল। আমি গালে হাত দিয়ে বসে রইলাম। এবার একটু বেশি জোরেই পড়েছে। আপু নিজে অনুতপ্ত, এত জোরে সে মারতে চায়নি। দেখ লিমন, আজকে আমার কি হয়েছে নিজেও জানি না, তবে কি তুই কিছুই বুঝিস না? কি বুঝবো? আমি কিছুই তো বুঝতেছি না। তোকে আবার মারতে ইচ্ছা করছে। মারবা তুমি? মারো, আরো মারো। ওকে, গাল থেকে হাত নামা। এই মায়া দেখি আমার আবার মারবে। মারলে মারুক, তবুও যেন সিগারেটের কথা বাসায় না জানতে পারে। আমি মনে মনে বললাম। হাতটা নামালাম। আপু আমাকে মারার জন্য হাতটা উঠাতেই আমি চোখ বন্ধ করে নিই। তখনই দুই গালে দুইবার ঠোঁটের স্পর্শ পেলাম। আমি তো অবাকের চরম শিকড়ে। এটা কি হলো আমার সাথে? আপু দিকে তাকাতেই দেখি লজ্জায় অন্য পাশে ফিরে লইল। এটা কি হলো আপু? কিছু না, বেশি কথা না বলে আমি পিছনে পিছনে আয় বলে হাঁটতে লাগলো। আমিও আপুর পিছনে পিছনে গেলাম। গিয়ে রিক্সায় উঠলো। আমার জন্য জায়গা রেখে আমিও রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে আপু আমার দিকে শুধু হাড়ে হাড়ে তাকিয়ে আছে, কিন্তু সরাসরি তাকায়নি লজ্জায়। আর আমিও কিছু করতে পারছি না। যাই হোক, রিক্সা এসে শপিং মলের সামনে থামলো। আপু নেমে বাড়া দিল। তারপর শপিং মলের ভিতরে যেতে লাগলো। আমিও গেলাম পিছু পিছু। সে একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। আমিও নিরীহ ছেলের মতো তার পিছু নিয়ে যেতে লাগলাম। দেখো তো, আমার জন্য একটা শাড়ি ও 3 পিস পছন্দ করে দে। আমি কি করে করবো? আমার পছন্দ ভালো না। তোকে এত কথা জিজ্ঞাসা করেছি, তুই পছন্দ কর। আমি তাকিয়ে দেখি একটা আকাশি রঙের শাড়ি আছে, যেটাতে আপুকে খুব মানাবে। ওই আকাশি রঙের শাড়িটা নাও, ওটা পরলে তোমার উপর সবাই ক্রাশ খাবে। যার খাওয়ার সে খায় না, আর অন্য একজন নিয়ে আছো। মনে মনে শিফা বলল। আচ্ছা, এই শাড়িটা প্যাক করুন। আপু, আমি 3 পিস পছন্দ করতে পারবো না, তবে ওই কালারের রঙের ওইটা নিতে পারো। ওকে, ওটাও প্যাক করুন। আপু, তোমার পছন্দ মতো কিছু তো নিলে না। এটা তোর বউয়ের জন্য কিনেছি, তোর পছন্দ তার পছন্দ হবেই। আমার আবার বহু আসলো কোথা থেকে? তা পরে বুঝবি, এখন চুপ থাক। ওকে। তারপর আপু এইগুলো নিয়ে আমার হাতে দিয়ে একটা ঘড়ির দোকানে ঢুকলো। আপু একটা ব্ল্যাক মোবাইল ওয়াচ এনে আমার হাতে পরিয়ে দিল। আপু, আমাকে ঘড়ি পরিয়ে দিলে কেন? এটা তোকে তোর আপু না, তোর বউ গিফট করেছে। এই মেয়ের মাথায় কি তার ছেড়ে নাকি? কি আবোল তাবোল কথা বলছে? আপু, কি বলছো তুমি? আমার বউ গিফট করলো কি করে এই ঘড়ি? আরেকটা যদি প্রশ্ন করিস, তোর সিগারেট খাওয়ার কথা বাসায় বলে দিব। না না আপু, আমি আর কিছু বলবো। আচ্ছা চল, কোনো রেস্টুরেন্টে যাই, কিছু খাইনি। আপু তাক, তোমার টাকা খরচ হবে। আমার টাকা চিন্তা তোর করতে হবে না, তুই চল। এরকম রাক্ষসীর মতো কথা বলে কেন? একটু ঠিকভাবেও তো কথা বলতে পারো। বলেই নিজে নিজের মুখে হাত দিল। কি বললি তুই? আজকে তোর খবর আছে। রে, এখন আমার কি হবে? তুই শুধু আজকে বাসায় চল, তারপর তোকে দেখাবো। আমি তো বয়ে শেষ। আপু, এবারের মতো আমাকে ছেড়ে দাও। আর কখনো এমন হবে না। অসহায়ের মতো মুখ করে আপু আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর। আচ্ছা যা, কিচ্ছু করব না, এবার রেস্তোরাঁয় চল। যাক বাবা, বাঁচলাম। আচ্ছা চলো। তারপর আমরা রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় গেলাম। পরদিন আমরা ট্যুরে গেলাম। আপুর খুব মন খারাপ ছিল, কিন্তু আমি গেলাম, এটা আমার ইচ্ছা। সেখানে 7 দিন খুব আনন্দ করলাম। আপু আমাকে ফোন দিলেও ধরেনি, কারণ তাহলে কিনা আমাকে বাসায় যাওয়ার জন্য হুমকি দেয়। আনন্দ করে বাসায় ফিরলাম, কিন্তু ফিরতে দিকে আপু দরজা খুলল। আমার দিকে রাগিয়ে দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আমি ভয় পেলাম। বাসায় সবার সাথে কথা বললাম। কলেজের টুকরো বাইপুকে কোলে নিয়ে আদর করে রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। তখনই আপু আমার রুমে আসলো, হাতে একটা লাঠি নিয়ে। আমি একবার ভয়ে ডুব কিনলাম। কি আপু, তোমার হাতে লাঠি কেন? কেন, ওটা দেখে ভয় পেয়েছিস নাকি? হুম হুম। না আপু, আমি কেন ভয় পাবো? আমি কিছু করেছি নাকি? তখনই আপু বাইরে দিল পিঠে। আমার ফোন ধরিস না কেন? আমি কিছু করতে না পেরে আপুর হাত ধরে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন আপু একদম নড়তে না পারে। আমি জড়িয়ে ধরতে আপু একদম শান্ত হয়ে গেল। আপুর জন্য এটাই চেয়েছিল। আমিও মার খাওয়া থেকে বাঁচার জন্য জড়িয়ে ধরে থাকলাম। হঠাৎ গুড় কাটলো আমার। আমি মার খাওয়া থেকে বাঁচার জন্য কী করলাম? আমি আপুকে ছেড়ে দিলাম, এতে আপুরও গুড় কাটলো। আপু লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। আমিও খুব বাঁচলাম। ভালো হয়েছে, এখন আপু আমায় মারতে পারবে না। সামনে আসতে লজ্জা পাবে। তারপর আমি মনের আনন্দে ফোন নিয়ে দুপুর পার করলাম। দুপুরে খাবার টেবিলে গেলাম, আপু বসেছে খেতে। লিমন পরের বার ঘুরতে গেলে শিফাকে নিয়ে যাবি।
ইস, আমার সিঙ্গেল ঘুরতেই ভালো লাগে, অনেক মজা হয়েছে। কথাটা বলার পরই আপু খেসে উঠল। আরে শিফা, খাবারের সময় থাকে কোথায়? নে পানি খা। পানি খেয়ে কোনো মতে শান্ত হলো শিবা আপু। শান্ত হওয়ার পর আমি তার দিকে তাকালাম, দেখে রাগী চোখে আমার দিকে তাকিয়ে যাচ্ছে। আমি বইয়ে চোখ নামিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে গেলাম। একটা গল্পের বই হাতে নিয়ে বসলাম। আমার গল্প পড়তে অনেক ভালো লাগে। বই পড়াটা আর সহ্য হলো না একজনের। কে অবশ্য বুঝতেই পারছেন। হ্যাঁ, শিবা এসে বইটা নিয়ে গেল। এ কি, বই নিলে কেন আপু? সারাক্ষণ বই পড়া ভালো না। এখন আগে আমার প্রশ্নের উত্তর দে। তোমার আবার কিসের প্রশ্ন? তোর আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে প্রবলেম কি? হুম হুম। আপু দেখো, তোমার ইচ্ছের সাথে আমার ইচ্ছা মিলবে না কখনোই। কারণ আমি যে সময়টা এনজয় করি সে সময়টা খুব ভালোভাবে এনজয় করি, নতুবা ওই সময়ের এনজয়টা পরে নাও হতে পারে আমার জীবনে। হুম, ভালো তো। আমাকে তোর সাথে নিলে কি হয়? আমিও না হয় এনজয় তোর অনুভূতির মাঝে। আচ্ছা আপু, দেখি কি করা যায়। হুম, তুই এমনভাবে কথাগুলো বলছিস যার উপর তোকে হেনস্থা করতে পারছি না। আচ্ছা যাই হোক, সিগারেট খাস এখন? এই রে, এখন কি বলি? এতক্ষণ না হয় কিছু বলে রাগ হওয়া থেকে থামালাম। কিরে, বলছিস না কেন? না মানে আপু, হয়েছে, বুঝে গেছি। আমি তোকে এবার টাইট দিতে হবে। আপু এটা নিয়ে কথা না বললে হয় না? সিগারেট খাস, আবার সবার সামনে ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে থাকিস কেমনে? তো কিভাবে থাকবো? তুই আমার রাগ উঠাস না। সিগারেট খাও, তোর ছেড়ে দিতে হবে। আমি কিছু বললাম না, একটু হাসলাম। হাসো আর যাই করো, তোর খাওয়া আমি বের করব। যদি কোনো রকম বুঝতে পারি তুই খেয়েছিস এইসব ছাইপাস। বলি রুম থেকে চলে যেতে গিয়ে আবারও থামলো। শোন, আমি একটু পর বাসায় যাব, আমাকে পৌঁছে দিবি, রেডি থাকিস। আপু বলেই রুম থেকে চলে গেল। বিকালবেলা আপুকে নিয়ে বের হলাম, তাকে পৌঁছে দিয়ে আড্ডা দিব। আপুর বাসা আমাদের বাসা থেকে 2 কিলোমিটার দূরে, তাই বেশি সময় হবে না। আপু রিক্সা রাখ দিব? না, রিক্সা রাখতে হবে না। এখন তোকে নিয়ে একটু হাঁটবো, তারপর বাসায় যাব। কিন্তু আপু আমাকে থামিয়ে দিল। আজ আড্ডা দেওয়া লাগবে না। আজ আমার সাথে ঘুরবি। এতদিন অনেক কষ্ট দিয়েছিস। আমি আবারও কোথায় কষ্ট দিলাম? সেটা তোর মতো বুদ্ধু বুঝবে না। আমাকে বুঝিয়ে বলো। তোর এখন বুঝতে হবে না, চল হাঁটি। আমি আর জিজ্ঞেস করলাম না, বলতে চাইলে কি আর করার আছে। হাঁটতে থাকলাম। হঠাৎ একটা ছেলেকে দেখলো ফুল বিক্রি করতে। যা, আমার জন্য কয়েকটা ফুল নিয়ে আয়। এখন ফুল নিয়ে কি করবে? আমি আনতে পারবো না। কি বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে যে মারতে যাবে, তখন আমি দিলাম দৌড় ফুল আনতে যাওয়ার জন্য। ফুল রাস্তার ওই পাড়ে ছিল। আমি কিছুটা পথ যাওয়ার পরে একটা মাইক্রো গাড়ির সাথে ধাক্কা খেলাম। আমি চিটকে দূরে পড়ে গেলাম। আমার কানে লিমন বলে জোরে একটা চিৎকার পৌঁছালো। আমার শরীর নড়াতে পারছি না, তবুও কোনো মতে উল্টে উল্টে রাস্তার সাইডে গেলাম। রাস্তার প্রচুর রক্ত ছিল। রক্ত থেকে তখনই আমার অবস্থা করুন। শিপা দৌড়ে এসে আমাকে দৌড়ে মাথা ওর খুলে নিল। চারপাশে লোক জড়ো হয়ে আছে। লিমন, চোখ খোলা রাখ, তোর কিছু হবে না। তোর কিছু হলে আমি মরে যাব। আমি তোকে ছাড়া বাঁচবো না। আমার চোখ দুটো বুজে গেল। তারপর আর আমার কিছু মনে নেই। এদিকে শিপা আপু আমাকে একটা গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে লোকদের সাহায্যে। ডাক্তার আমাকে জরুরিভাবে ওড়িতে নিয়ে গেল। আপুও যেতে চাইছিল, ডাক্তার রুমে প্রবেশ করতে দেয়নি। আপু তখনই আমার বাসায় কল দিল। খালামণি। কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? শিবা কিছু না বলে শুধু কাঁদছে। শিফা, কি হয়েছে বল? আমার খুব টেনশন হচ্ছে। তুই কাঁদছিস কেন? আমার মনটা এমনিতেই ছটফট করতেছে শুধু। খালামণি, তোমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো। লিমন অ্যাক্সিডেন্ট করেছে। মায়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। মা নিচে বসে পড়লো। ভাবিরা দৌড়ে এসে মাকে ধরলো। এই কি মা, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? বৌমা, লিমন অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি হাসপাতালে চলো। বলেই খেতে দিল। মেজো বাবি সবাইকে কল করে জানিয়ে দিল। তারপর মা ও বাবিরা হাসপাতালে চলে গেল। তখনই ভাইয়েরা ও আব্বুও আসলো। তারাও একসাথে হাসপাতালে প্রবেশ করলো। গিয়ে দেখে শিফা একা ব্রেঞ্চে বসে কান্না করতেছে। শিফা, লিমন কোথায়? শিফা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। খালামণি, আমার জন্য এমন হয়েছে। ও এখন অপারেশন থিয়েটারে আছে। কিভাবে অ্যাক্সিডেন্ট করলে? তারপর শিফা সবাইকে অ্যাক্সিডেন্টের কথা খুলে বলল। মা তো শুনেই অজ্ঞান হয়ে গেছে। সবাই কাঁদছে, বাবাও আজ কাঁদছে। ইতিমধ্যে খালামণিরাও এসে গেছে। সব ঘটনা শুনে শিফার উপরে খেপে গেছে খালামণি। বাবিরা খালামণিকে শান্ত করলো।
সবাই ওদের আগ্রহে তাকিয়ে আছে ডাক্তার বের হওয়ার জন্য, কিন্তু 3 ঘন্টার ভিতরেও ডাক্তার বের হলো না। সবাই আরও চিন্তায় পড়ে গেল। মা তো উঠে আমার নাম ধরে ডাক দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। মায়ের অবস্থাও খুব খারাপ, তাকেও ভর্তি করে দিল। বড় বাবি মায়ের দেখাশোনা করতে লাগলো। বাইরে নিশ্চুপ চোখের পানি ফেলছে। মেজো বাবি সেবাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ তখনই ডাক্তার বের হলো। আব্বু ডাক্তারের সামনে গেল। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? ওর কিছু হবে না তো? দেখুন, রোগীর কন্ডিশন খুব একটা ভালো না। ইমার্জেন্সি ও পজিটিভ রক্ত লাগবে। আমাদের কাছে যা ছিল সব শেষ। আঙ্কেল, আমি রক্ত দিব। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। আমার রক্ত নিতে পারেন। আপনাদের দুজনেরই রক্ত দেওয়া লাগবে। ওর রক্তক্ষরণ অনেক হয়েছে। ওকে পর্যাপ্ত রক্ত দিতে হবে। ওকে, তাহলে তাই করুন। শিফা ও বড় ভাইয়া একসাথে বলল। নার্স, তাড়াতাড়ি ওদের থেকে রক্ত নিন। ওকে স্যার, বলেই ভাইয়া ও সিফাকে নিয়ে চলে গেল। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। রোগীর কন্ডিশন খুব একটা ভালো না, বলেই চলে গেল। অন্যদিকে শিফা আপু আর ভাইয়া রক্ত দিল, আর আমাকে রক্ত দেওয়া হলো। তাদের রক্ত দেওয়া শেষ হলে তাদের বাইরের ব্রাঞ্চে বসিয়ে দেয়। তারপর ডাক্তার তাদের কার্যক্রম চালিয়ে যায়। ডাক্তার বের হয়। ডাক্তার, লিমনের কি অবস্থা? রোগী এখন কিছুটা রেসপন্স করতেছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা ঘুমের ইনজেকশন দিয়েছি, 8 ঘন্টা পর জ্ঞান ফিরবে। তবে ও মাথায় আঘাত পেয়েছে, সাথে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে, যার জন্য ওর খেয়াল রাখতে হবে। আঙ্কেল, আমি ওর সব দিকে খেয়াল রাখবো। দেখে রেখো, খুব সাবধানে। ওর অবস্থা অতটা ভালো না, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবা। ডাক্তার চলে গেল। সবাই চিন্তিত অবস্থায় বসে রইল আমার রুমে। রাত শেষে ভোর হচ্ছে, তবু তাদের চোখে কোনো ঘুম নেই। 8 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। পানি দাও কেউ। সবাই আমার দিকে তাকালো। আম্মু তাড়াতাড়ি আমাকে পানি খাইয়ে দিল। কালামণি এসে আমার পাশে বসলো। বড় ভাইয়া ডাক্তার আনতে গেল। শিফা দাঁড়িয়ে নিশ্চুপ আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেছে। ডাক্তার আঙ্কেল চলে আসলো, আমাকে চেক আপ করে দেখলো সব ঠিক আছে কিনা। আপনারা কোনো চিন্তা করবেন না, আর কোনো বিপদের আশঙ্কা নেই। তবে ওর খেয়াল রাখতে হবে অনেক ভালো করে। ওকে ডাক্তার। আমাকে আরও 3 দিন হাসপাতালে রাখা হলো। তারপর শিফা আপুর জোরাজোরিতে আব্বু হাসপাতাল থেকে বাসায় আনার সিদ্ধান্ত নিল। আমি তেমন একটা কথা বলিনি। এই কয়েকদিন ডাক্তার মানা করেছিল, তো যাই হোক আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো। সবাই আমাকে খুব কেয়ার করতেছে, সবচেয়ে বেশি শিফা আপু। তিনি আমাকে একা ছাড়েনি, রাতও আমার পাশে থেকেছে, কেউ কিছু মানা করেনি, কারণ আমি গুরুতর অসুস্থ ছিলাম। তো একদিন সকালবেলা আপু খাবার খাইয়ে দিতেছে। আপু, তুমি এত কষ্ট করতেছো কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঘুমাও না নাকি? প্রথমত তুই অসুস্থ, আমার রাগ উঠাবি না। আমাকে আর কখনো আপু বলবি না, বললে তোর খবর আছে। হ্যাঁ কেন? তুমি আমার বড়, তোমাকে তো আপু বলবোই। এখন তোকে কিচ্ছু বলবো না, তুই শুধু একবার সুস্থ হ, তারপর মজা বুঝাবো। কেন? আমি কি করেছি? তুমি এভাবে কথা বলতেছো কেন? সেটা সময় হলে বুঝবি, এখন চুপচাপ খেয়ে নে। আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। এভাবে চলে গেল 1 মাস। বন্ধু বান্ধবরা প্রতিদিন এসে দেখে দিত। আর একটা কথা উল্লেখ করা হয়নি, আমার বন্ধুরা আমার অ্যাক্সিডেন্টের রাতেও হাসপাতালে ছিল। যাই হোক, এখন আমি মোটামুটি সুস্থ। অনেক দিন বাসার বাইরে বের হই না, আজ বের হচ্ছি। তখনই আম্মুর ডাক আসলো। কিরে, কোথায় যাচ্ছিস? এই তো মা, একটু বের হচ্ছে। বের হচ্ছিস, এটা শিফা জানে? না আম্মু, আব্বুকে বলেনি। তারপর আম্মু শিফাকে ডাক দিল। হ্যাঁ খালামণি, বলো। দেখ তো, লিমান যেন কোথায় বের হচ্ছে। তুই বের হচ্ছিস, আমাকে বলিসনি কেন? বলি রাগীভাবে আমার দিকে তাকালো শিফা। আপু, এমনি বের হচ্ছিলাম তো, আমি ভয় পেয়ে। এখন শিফা, তুই রেডি হয়ে আয়, ওর সাথে যাবি। ওকে একলা ছাড়বো না। আচ্ছা খালামণি, আমি আসতেছি। আর তুই এখানে দাঁড়িয়ে থাকবি, না হলে তোর খবর আছে। আমি চুপচাপ মাথা নাড়ালাম। এমনিতেই যে রাগী, এরপর কথা না শুনলে আবার কি না কি করে। আম্মু, তোমার আপুকে ডাকা লাগে? মেয়েটা তোর জন্য কত কষ্ট করেছে এতদিন, একটা দিনও বাইরে বের হয়নি। যা, আজকে ওকে নিয়ে ঘুরে আয়। আমি ভাবতেছি সত্যি তো আপু আমার জন্য এই কয়দিনে অনেক কষ্ট করেছে। আমার একবার আপুকে বলা উচিত ছিল। যাই হোক, আগে আপুর রাগ দূর করতে হবে, না হলে আমার অবস্থা কি করবে জানি না। তখনই আপু আসলো। কি রে, কি ভাবছিস? কিছু না, চলে যাই। চল।
তারপর আমি আবুকে নিয়ে বের হলাম। কোথায় যাবি তুই এখন? প্রথমে বন্ধুদের সাথে দেখা করে ওদের সাথে আড্ডা দেবো। ওকে, আমিও নীলিমাকে আসতে বলতেছি, তুই আড্ডা দিবি আর আমরাও পাশে বসে আড্ডা দিব। ওকে আপু। তবে বেশি সময় থাকা যাবে না, আমরা অন্য এক জায়গায় যাব। কোথায় যাবো আপু? সেটা সেই সময় দেখবি, এখন একটা রিক্সা ডাক। তারপর একটা রিক্সা ডেকে আমার আড্ডা স্থানে গেলাম। হারামিগুলোকে আগেই ফোন দিয়েছিলাম, তাই ওরা আগে সেখানে বসে আছে। আমরা রিক্সা থেকে নেমে বাড়া দিথি, নীলিমা আপু এসে পড়লো। তারপর আমি বন্ধুদের কাছে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। আজ সিগারেট খেলাম না, আপু দেখলো আমি শেষ। বন্ধুরাও কেউ বের করলো না। অন্যদিকে শিফা আপু আমার উপর যেন নজর রাখতে পারে তেমন করে বসলো। যাই হোক, কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরই আপু আমার কাছে আসলো। লিমন চল, আমরা এখন যাব। আপু আর একটু তাকে না, তুমিও নীলিমা আপুর সাথে আড্ডা দাও। না, নীলিমাকে পাঠিয়ে দিয়েছি, তোকে উঠতে বলছি, ওঠ। শিফার আগে চোখে বলল, আচ্ছা উঠতেছি। তারপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে উঠে হাঁটতে লাগলাম। আই, একটা রিক্সা ডাক। আমি তার কথা মতো রিক্সা রাখলাম। তারপর আপু তার কথা মতো রিক্সা গিয়ে এক জায়গায় থামালো। জায়গাটা নিরিবিলি। আপু গাছের উপর বসলো। আপু তুমি এখানে আনলে কেন আমাকে? এখানে বস আগে। বলো এখন। তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো বলো? তুমি নিরীহ ছেলেটাকে যা করো। তুই নিরহ, তাই না? আজ আমাকে বিয়ে করলে কাল এক বাচ্চার বাবা হবি। কি বললে? আমি তোকে ভালোবাসি লিমন। যেই দিন থেকে বুঝতে শিখেছি, তোকে চোখের আড়াল করতে চাইনি, ভালোবাসতে চেয়েছি। তোকে নিয়ে এঁকেছি মনে রোমাঞ্চকর অনেক স্বপ্ন। তোকেই চাই জীবনে, আমি তোরই উপর হয়েছি মগ্ন। এটা কখনো কেউ বলেনি আমায়। যাই হোক, আমি এটা আপুর দিকে একদিনে তাকিয়ে আছি। আপু আমাকে অনেক আগে থেকে ভালোবাসে, আমি সেটা বুঝতে পারিনি। আপু কি বলছো এসব? তুই আরেকবার আপু বললে তোর খুশি মেরে নাক ফাটিয়ে অসুস্থ করে আবার সেবা করব। আমি তোমাকে জীবনও বিয়ে করব না, তুমি আমাকে শেষ করে দেবে। তুই আমাকে বিয়ে না করলে তোকে খুন, আমি আত্মহত্যা করব। তুমি দেখো আমি খেলাম বলি দৌড়ে একটা রিক্সা নিয়ে বাসায়। আপু পিছু পিছু একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। আমি বাসায় ফিরে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। বের হয়ে দেখি আপু বিছানায় বসে আমার দিকে রাগের চোখে তাকিয়ে তাকালো। আমি ভয়ে শেষ, বালিশ নিয়ে সে আমাকে উড়াধুরা মারলো। শেষে কোনো উপায় না পেয়ে আপুকে জড়িয়ে ধরলাম। আপু তো একেবারে শান্ত হয়ে গেল। আপু হঠাৎ আমার গালে একটা কিস করে দৌড়ে পালালো। আমি বোকা বনে চলে গেলাম। এ কি করলো আপু? যাই হোক, আমি কিছুক্ষণ ভেবে পড়তে বসলাম। রাতে খাবার খেলাম সবাই একসাথে। খাবার খাওয়ার পর আপু আমার রুমে আসলো। লিমন, কাল থেকে আমি আবার আমাদের বাসায় থাকবো। কি বল আপু, তুমি তো এখানেও থাকতে পারো। কোন দরকারে আমি এই বাসায় থাকবো বল? তোমার আবার অধিকার লাগে নাকি? কেন থাকবো আমি এই বাসায়? কাল চলে যাব কলেজ থেকে বাসায়। ও আচ্ছা, যেও, আমিও কলেজে যাব কালকে। সেই জন্যই তো যাব, তোকে যেন কোনো মেয়ের পাশে না দেখি। আমার এমনিতেও মেয়েদের ভালো লাগে না, তুমি জানো। হ্যাঁ জানি, তবু কিছু মেয়ে তোর কাছে আসতে চায়। তাহলে আমার কি করার আছে বলো? সাথে সাথে রেগে আমার কলার ধরলো আপু। কি করার আছে মানে? আমার সাথে হিয়া কি করস? তোর সাথে মেয়েরা কথা বলতে আসলে থাপ্পড় মেরে দাঁত ফালাই দিবি। আপুর রাগ দেখে অবস্থা কাহিল আমার। আচ্ছা আপু। ঠিক আছে বলে কলার ছাড়লো। আপু রুম থেকে বের হওয়ার জন্য অগ্রসর হলো, বাট কিছু দূর গিয়ে থেমে গেল। শোন, আমার রাগ উঠাবি না, তাহলে আমাকে এত ভয় পেতে হবে না। আমি তোমাকে রাগাই কোথায়? তুমি তো আচমকাই রেগে যাও। আপু আবার আমার দিকে রাগি চোখে তাকালো। তবে আসলে রাগলে তোমাকে না অনেক সুন্দর লাগে। এবার আপুর রাগি মুখটা লজ্জায় পরিণত হলো। এদিকে আয় তো একটু। না, তুমি মারবা। মারবো না, এদিকে আয়। আমি একরাশ বই নিয়ে আপুর সামনে দাঁড়ালাম। হঠাৎ করে আমার গালে একটা কিস করে দৌড়ে রুম থেকে চলে গেল আপু। আমি এই অবস্থায় বিছানায় শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, আপু কি সত্যি আমাকে ভালোবাসে? কিন্তু আমি তো তাকে আপু মনে করি। কেন আপু শুধু আমার মনে দাগ কাটে? আপুর কথা ভাবলেই কেন আমার মনে অজানা শিহরণ জাগে, যেটা অনুভব করতে ভালো লাগে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা আপুকে নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আয় রিক্সা ডাক। আপু ডাকতেছি। একটা রিক্সা ডাক দিলাম। রিক্সা এসে আমাদের সামনে থামলো। আপু রিক্সায় উঠে গেল, আমিও উঠলাম। রিক্সা চলতে শুরু করলাম। আজ আপুকে খুব সুন্দর লাগতেছে, যার জন্য বারবার আর চোখে দেখছি আপুকে। আপু সেটা বুঝতে পেরে মুচকি হাসছে। এই, আমাকে এতই দেখার শখ, আমার ভালোবাসা কেন বুঝছো না? বলি আমার হাত ধরলো। আপুর আচমকা হাত ধরা এবং
কথাটা বলায় আমি খুব লজ্জায় পড়ে গেলাম। না মানে সত্যি বলতে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। যাক, এতদিন আমার দিকে একটু তাকালে ঠিক মতো। আচ্ছা আপু, হাঁটা ছাড়ো। গাড়িতে বসে থাপ্পড় খেতে ইচ্ছে করছে। না থাক, তোমার যা ইচ্ছে করো। এভাবে পৌঁছে গেলাম কলেজে। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। আপুও নামলো রিক্সা থেকে। কাল যা বলেছিলাম মনে আছে তো? আমি মাথা নাড়ালাম। গুড বয়। শোন, কলেজ ছুটির পরে আমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসা যাবি। আচ্ছা, একটা কথা বলবো? বল। আমাকে তুই না বলে তুমি করে বলতে পারো না? হ্যাঁ, আমি আপুকে ভালোবেসে ফেলছি। তার মায়ায় পড়ে গেছে। আমাকে অসুস্থ অবস্থায় প্রতিনিয়ত আমার পাশে ছিল, তখনই ভালোবেসে ফেলছিলাম। কিন্তু আপু যে রাগী তাতে আমি ভয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি আপু আমাকে ভালোবাসে, তাই আজ বলেই দিলাম। কি বললি তুই? বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। তারপর আপু আমার কানের কাছে মুখ এনে, আচ্ছা তুমি করেই বলবো, কিন্তু তুমি আমাকে আপু ডাকতে পারবে না। তাহলে কি বলবো? কি বলবা মানে? আমার নাম ধরে ডাকবা। কিন্তু এতদিনের অভ্যাস পাল্টাবো কি করে? সমস্যা নেই, আমিও আমার থাপ্পড় মারার অভ্যাস পাল্টাবো না। আরে না না, আমি আর আপু ডাকবো না। হয়েছে, এখন ছাড়ো শিফা, সবাই তাকিয়ে আছে। নীলিমা আপুর ডাকে আমাদের গুড় কাটলো যে আমরা এতক্ষণ জড়িয়ে ধরেছিলাম। আমি আপুকে ছেড়ে দিলাম। শুনে যাও, বন্ধুদের কাছে খবরদার সিগারেট খাবা না। আচ্ছা, আমি বন্ধুদের কাছে গেলাম। মামা কি খবর? শিবা আপু তোকে জোরে ধরলো কেন? আরে তোদের ভাবি লাগে তো। কি সিরিয়াস তুই? তাহলে শিফা আমাকে শুরু জড়িয়ে ধরেছে? তাও ঠিক, বাট তোর পরিবার এটা মেনে নেবে তো? ওয়েট, এই বিষয়টা তো ভাবিনি। যা করার বুঝে শুনে করিস। আচ্ছা, আজ এই বিষয়ে আপুর সাথে কথা বলতে হবে। তবে ট্রিটের কথা ভুলো না আবার। তোদের আবার ট্রিট কেছে? সালা, প্রেম করো স্যার, ট্রিট দিবি না? আরে বিয়েতে একসাথে খেয়ে নিস। আমরা আজকেই খাবো, বিকালে না আসলে তোর খবর আছে। আচ্ছা, তা দেখা যাবে। তারপর আমরা একসাথে ক্লাসে গেলাম, সবগুলো ক্লাস শেষ করলাম। তারপর বের হয়ে বন্ধুদের বিদায় দিয়ে আপুর জন্য দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে আপু চলে আসলো। চলে যাই আমরা? চলো। তারপর একটা রিক্সা নিয়ে খালামণির বাসার দিকে রওনা দিলাম। কি হলো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভাবতেছি তোমার আর আমার সম্পর্ক বাসা থেকে মেনে নেবে কিনা। তুমি সত্যি একটা পাগল। তুমি কি জানো তোমার আর আমার বিয়ে আগে থেকে ঠিক করা? কি সত্যি? সো তুমি কোনো চিন্তা করবা না। ওকে আপু। কি বললি তুই? সরি, আমার ভুল হয়ে গেছে। এর শাস্তি তোকে পেতেই হবে। এবারের মতো ছেড়ে দাও। আচ্ছা, তুই যদি আমায় একটা কিস করিস তাহলে কিছু বলবো না। না, আমি পারবো না। ওকে, তাহলে আমি তোর সাথে কথাই বলবো না। এই না, তুমি চোখ বন্ধ করো, আমি দিচ্ছি। আচ্ছা বলে চোখ বন্ধ করলো। আমি আপুর গালে একটা পাপ্পি দিলাম। হাদারাম, একটা কিস এভাবে করে? বলেই আমার টুটের সাথে টুট লাগিয়ে দিল। এভাবে চলে গেল 3টি বছর। শিফার পড়ালেখা শেষ। আমি অনার্স 4র্থ বর্ষে উঠলাম। আপু এখন আমাদের বাসায় থাকে, আবার হঠাৎ করে কলেজে চলে যায়। দেখতে আমি কি করি। তো যাই হোক, একদিন শিফা আমার কাছে আসলো। আমি শিফার জন্য অপেক্ষা করতেছিলাম নদীর পাড়ে। লিমন, তোমার তো সামনে পরীক্ষা, তোমার এখন ভালোভাবে পড়া উচিত। হ্যাঁ, আমি পড়ালেখা করি তো। হ্যাঁ করো, তবে আরো ভালোভাবে করতে হবে। আমাদের সামনে ভালোভাবে চলার জন্য, আমাদের কেরিয়ার গঠনের জন্য ভালো রেজাল্ট করতে হবে। অবশ্যই, আমি আরো ভালোভাবেই পড়াশোনা করব। শোনো, আমিও তোমাকে অনেক সুন্দর একটা কেরিয়ার গঠনে সাহায্য করতে চাই। তুমি সুন্দরভাবে সংসার করবে তাহলেই হবে। দেখো, আমিও চাকরি করতে চাই। মানে আমার বাবার কি কোনো কিছুতে কমতি আছে যে তোমাকে চাকরি করতে হবে? আমি পড়ালেখা শেষে বাবার বিজনেস স্টার্ট করব। দেখো, তুমি রেগে যাচ্ছ কেন? আমি এভাবে বলি নাই। আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি পুলিশে চাকরি করব, তাই বলছিলাম। না, দরকার নেই তোমার চাকরি করার। লিমন প্লিজ, তোমার যতদিন পড়ালেখা শেষ না হবে ততদিন আমি চাকরি করব। পড়ালেখা শেষ হলে চাকরি ছেড়ে দেব। এটা কিন্তু ঠিক না, তুমি কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছ। প্লিজ 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 লিমন, তুমি কি আমার এই ইচ্ছে পূরণ করতে দিবে না? আমি কিছুক্ষণ ভাবলাম, ওর যখন এতই ইচ্ছা করুক 1 বছর চাকরি, ওর ইচ্ছেটা পূরণ হবে। আচ্ছা তুমি করো চাকরি, তবে আমার পরীক্ষা শেষ হলে চাকরি ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই তো আমার কলিজা। বলে জড়িয়ে ধরল শিফা। পরদিন শিফা আমার কাছে আসলো। শোনো, আমাকে 3 মাসের জন্য ট্রেনিংয়ে যেতে হবে। তুমি কষ্ট পাবে না, এই 3 মাসের মাঝে একটু একটু যোগাযোগ করতে পারবো। এই কথা শুনে আমার অবস্থা খারাপ। এই 3 মাস কিভাবে শিফাকে ছাড়া থাকবো?
তোমার যেতে হবে না প্লিজ, আমি থাকতে পারবো না। প্লিজ লিমন, দেখো মাত্র 3টা মাসই তো, তারপর আমরা আবার আগের মতো দেখা করতে পারবো। তবুও লিমন, এই 3 মাস কোনো টেনশন করবা না আমার জন্য। আর মেয়েদের থেকে অবশ্যই দূরে থাকবা, পড়ালেখা করবা, শুধু একটু আড্ডা দিও, মন ভালো থাকবে। বলে কেঁদে দিল। তুমি কাঁদছো কেন? আমারও যেতে ইচ্ছে করছে না লিমন, কিন্তু এটা বাবারও ইচ্ছে। আচ্ছা কেঁদো না, ভালোভাবে ট্রেনিং শেষ করে ফিরে এসো। হুম। পরদিনই শিফা চলে গেল ট্রেনিংয়ে। এদিকে আমি সারাদিন অস্থিরতায় থাকি কবে 3 মাস শেষ হবে, তাই সারাদিন পড়ালেখার আড্ডা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু রাতে অবশ্যই শিফার কথা মনে পড়ে, বুকে একাকিত্বের ব্যথা নিয়ে ঘুমিয়ে থাকি। অনেক কষ্টে কেটে গেল 3টি মাস। এই 3 মাসে শিফা মাত্র 4বার ফোন করেছিল। আজ শিফা ফিরে আসবে, তাই ওর জন্য অপেক্ষা করতেছি ওদের বাসায়। শিফা বাসায় ফিরে আসলো, আমি ওকে উপর থেকে দেখি ওর রুমে বসে আছে। অন্যদিকে শিফা আমাকে ওর বাসায় দেখতে পায় না, তাই খুব অভিমান জমা করে। শিফা, তোর কি মন খারাপ? না ভাবি, একটু খারাপ লাগছে। ও আচ্ছা, তাহলে রুমে গিয়ে বিশ্রাম নে। আচ্ছা ভাবি, তোমাদের দেবর কোথায়? জানি না, হয়তো বাইরে কোথাও আছে। ও, আজকে ওকে পেলে ওর খবর আছে। শিফা মনে মনে বলল, কিছু বললে? না কিছু না, আমি রুমে যাচ্ছি। ওই, কোথায় যাচ্ছিস? এই তো রুমে যাচ্ছি মা। ও আচ্ছা, ফ্রেশ হয়ে বিশ্রাম নে, একটু পরেই খেতে আসবি। আজ সবাই একসাথে লাঞ্চ করব। তারপর শিফা মন খারাপ করে যে রুমে ঢুকতে যাবে, তখনই শিফাকে টাউন দিয়ে আমার বুকের মাঝে নিয়ে নিলাম। এটা আচমকা শিফা অনেকটা ভয় পেয়ে যায়, তাই শিফা যে চিৎকার করতে যাবে আর আমাকে দেখতে পেল। আমাকে দেখে থামিয়ে দিল চিৎকার। আমরা দুজনে দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। তুই এখানে কি করিস? এই তো বোনকে দেখতে আসলাম, মজা করে। হ, আমি তো এখন বোনই হব। আল্লাহ জানে 3 মাস ছিলাম না বলে কোন কাল লাগেনি তোকে তার মায়া জড়িয়েছে। আপু, এবার তো রেগে বোম। কুত্তা, তুই অন্য কাউকে ভালোবাসিস, আবার আমাকে জড়িয়ে তুলি কেন? রেগে কাঁদো কাঁদো ভাবে বলল শিফা। তাও ঠিক, আমার ভুল হয়ে গেছে আপু। আজকে তোর খবর আছে। কোন মেয়ে তোর সাথে লাইন মারার সাহস পেয়েছে বল, ওকে আগে দেখছি আমি। আর মজা করলাম না, জড়িয়ে ধরলাম আমার বুকে, কিন্তু ছুটাছুটি করছে। আবার জড়িয়ে ধরেছিস কেন? হ্যাঁ, ওই কালনাগিনীর কাছে যা। ভালোবাসি তো। কাকে? তোমাকে। এবার শিফা তেমে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুমি জানো এতদিন আমার কি কষ্ট হয়েছে তোমায় ছাড়া? আমার কি কম কষ্ট হয়েছে নাকি? কিছুক্ষণ দুজনে জড়িয়ে ধরে বসে রইলাম। আচ্ছা আমি এখন নিচে যাই, এতক্ষণ তোমার রুমে থাকলে কেউ কিছু মনে করবে। আরে তুমি থাকো তো, কেউ কিছু মনে করলে করুক। তোমার মুখটা শুকনো লাগছে, যাও ফ্রেশ হয়ে আসো, খাবে। তোমার তো অবস্থা খারাপ, নিশ্চয়ই শরীরের যত্নও নাওনি। আচ্ছা যাই হোক, যাও ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নিচে আছি। ওকে যাও, আমি আসতেছি। তারপর আমি নিচে গিয়ে বাইপুকে নিয়ে মজা করতে লাগলাম, আর এই বাইপুটাও আমার সাথে দুষ্টুমি করতে ভালোবাসে। যাই হোক, শিফা একটু পরে চলে আসলো। আমার বাবাই কি করে? তুমি পতা, তুমি এতদিন কোথায় ছিলে? আরে বাবা, আমি কাজ করতে গিয়েছিলাম। তুমি কাজ করো, শুধু আমায় একটুও ভালোবাসো না। আরে বোকা, এই তো এসে পড়েছি, আর যাব না। সত্যি? আচ্ছা, আমরা এখন অনেক মজা করতে পারবো। হয়েছে অনেক, চলো সবাই খেতে যাব। তারপর সবাই কেটে গেলাম। খাবার মাঝখানে, বাবা আমাকে কালই জয়েন করতে হবে কাজে। মা কয়েকদিন ঘোরাঘুরি করে কাজ শুরু করতেই, না বাবা, আমার কাছে আমার কেরিয়ার সব কিছুর আগে। কিন্তু মা, তুই এত কেরিয়ার নিয়ে ভাবছিস কেন? মা, আমি চাই আমার ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে কাটাতে পারুক। সেটা নিয়ে তোকে এত ভাবতে হবে না। খালামণি, আমি চাই নিজেই সব কিছু করতে। মা দেখিস, তুই কিন্তু বেশি করতেছিস, যার জন্য পরে না আবার পস্তাতে হবে। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। মা বাদ দাও এসব। শিফার কথাগুলো শুনে খারাপ লাগলো, তাই চুপচাপ খাবার খেয়ে নিলাম। পরদিন থেকে শিফা চাকরিতে জয়েন করলো, আমিও পড়াশোনা করতে লাগলাম। এখন শিফা আর আমাকে সময় দেওয়ার মতো সময় পায় না। আমি ফোন দিলেও ফোন রিসিভ করে ব্যস্ত আছে বলে কেটে দেয়। আমার ওর জন্য খুব মন খারাপ করে, তবুও নিজেকে সান্ত্বনা দিই এটা ভেবে যে সারাদিন বিজি থাকে, অনেক কষ্ট করে হয়তো ক্লান্ত থাকে, আমাকে সময় দিতে পারে না। এভাবে চলে গেল 9 মাস। আমি শেষ পরীক্ষা দিয়ে হল থেকে বের হলাম। তারপর একটা সিগারেট ধরালাম। এখন এটাই নিত্যসঙ্গী। শিফা আর আগের মতো খোঁজ নেয় না। চাকরিতে জয়েনের পর থেকে আজ পর্যন্ত ভালোভাবে কথা হয়নি, তবে প্রতিদিন কলেজে এসে আমাকে দেখে গেছে, কথা বলার সময় পায়নি।
আমি তার এই অবহেলাতেই মানিয়ে নিয়েছি। এখন ওকে আর মনে পড়ে কষ্ট লাগে না। আজ ওর চাকরির জন্য আমার ভালোবাসাকে কষ্ট দিল, তে ওকে নিয়ে আর ভাবি না। লিমন, তোর কি কোনো বিষয় নিয়ে মনে কষ্ট আছে? সারাক্ষণ দেখি মন খারাপ। হঠাৎ বন্ধুর ডাকে কল্পনা কাটলো। ভাই তেমন কিছু না, এমনি ভালো লাগে না। বাদ দে, চল আজকে আমি ট্রিট দেবো। দে ভাই, পরীক্ষার টেনশনে অনেকদিন ঠিকমতো খাওয়া হয়নি। না থাক, অন্য একদিন যাব। ওই চুপ থাক, আজকে সারাদিন ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, তুইও সাথে থাকবি। লিমন, আজকে আমরা অনেক আনন্দ করব। ওকে, খাওয়ার বিল আমার আর ঘুরতে যাওয়ার খরচ তোদের। ওকে। লিমন, কথা বলছিস না কেন? তুই না ঘুরলে আমরা ঘুরতে যাব না। আরে না, আজকে ঘুরবো আমরা, চল। শুধু শুধু আমার জন্য ওদের আনন্দটা নষ্ট করতে চাই না। যাই হোক, আমরা প্রথমে রেস্টুরেন্টে গেলাম, একটা টেবিলে গিয়ে বসে খাবার অর্ডার করলাম। লিমন, দেখো তো পিছনের টেবিলে সিফাফ কিনা। আমি পিছনে ফিরে দেখি সত্যি শিফা, তো আবার একটা ছেলের সাথে। এটা দেখার সাথে সাথে আমার বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করলাম। শিফা আমার দিকে তাকালো, সে অবাক, হয়তো আমাকে সে আশা করেনি। আমি নিজেকে সামনে ফিরিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করলাম। শিফা আপু। তার সাথে ছেলেটাকে? বুঝেছি, এই জন্যই তোর মন খারাপ থাকে সারাদিন। আরে না, তেমন কিছু না। আমরা বুঝি ভাই, চল আমরা এই রেস্টুরেন্টে থাকবো না, অন্য একটাতে যাই। আচ্ছা চল। আরে এখানেই থাকি, সমস্যা কি? ভাই আমরা বুঝি, অবুঝ নয়, চল এখান থেকে। তারপর আমরা উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলাম। লিমন, এদিকে আসো তো। আমি তার কাছে গিয়ে, হে আপু বলো। শিফা আমার মুখ থেকে আপু ডাক শুনে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। কোথায় যাচ্ছ তোমরা? একটু বাইরে কাজ আছে, তাই যেতে হবে আমাদের। আচ্ছা, ওর সাথে পরিচিত হয়ে যাও। হাই, আমি লিমন, শিফা আপুর খালাতো ভাই বলেই ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিলাম। হ্যালো, আমি তৌহিদ, তোমাদের এখানকার থানার এসআই। ও আচ্ছা ভাই, আপনারা সময় কাটান, আমার একটু যেতে হবে। তখনই শিফা ওঠে, আমার গালে একটা টাচ করে বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকালাম। ওর সাথে আজকে পরিচয় আমার, তাই কফি খাওয়ার কথা বলছে, তাই না করতে পারিনি, সেজন্য এখানে আসা আমাদের। আরে আরে, ওনাকে মারলেন কেন? আপনি ওকে চিনেন না? ও হচ্ছে আমার ফিয়ন্সি লিমন। ও তাই বলেন, আপনাকে আর আমাকে একসাথে দেখে মাইন্ড করেছে মনে হয়। আচ্ছা আপু, তোমার কাজ শেষ, এখন আমি গেলাম বলে চলে আসলাম ওখান থেকে। তারপর অর্ডার করা খাবারের বিল দিয়ে না খেয়ে চলে গেলাম রেস্টুরেন্টের বাইরে। তারপর ওরা আমার মন ভালো করার জন্য বিভিন্ন জায়গাতে ঘুরতে লাগলো আমাকে নিয়ে। অন্যদিকে শিফা তখন অফিসে ওসি এর কাছে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম শিফা। স্যার, আমার 7 দিনের ছুটি লাগবে। কেন, কোথাও যাবে নাকি? না স্যার, আমার বিয়ের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, কনগ্রাচুলেশন। ধন্যবাদ স্যার। তারপর ফোন কেটে দিল শিফা। আচ্ছা তহিদ, আমাকে বাসায় যেতে হবে, কাজ আছে। ওকে, চলুন পৌঁছে দেই। না থাক, আমি যেতে পারবো, আপনি চলে যান। তারপর শিফা সেখান থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় গেল। খালামণি, খালামণি। এ কি শিফা, কতদিন পর আসলি? এখন থেকে তোমাদের বাসায় থাকতে চাই। তো থাক, সমস্যা কি? খালামণি, লিমনের তো পরীক্ষা শেষ, এবার আমাকে তোমার মেয়ে করে নিয়ে এসো। ও তাহলে এই ব্যাপার। খালামণি, আমি অফিস থেকে ছুটি নিয়েছি কম দিনের জন্য, এর মধ্যে বিয়েটা সেরে ফেলবো। আচ্ছা, আমি তোর আব্বু আম্মুকে ডাকতেছি। আচ্ছা, আমি এখন রুমে গেলাম, একটু বিশ্রাম নিব। আচ্ছা যা। এদিকে আড্ডা আর গোড়াগড়ি করে রাতে বাসায় ফিরলাম আমি। এ কি, বাসায় এত মেহমান কেন? কাল তোর আর শিফার বিয়ে। কি বলেন ভাবি, এত তাড়াতাড়ি? কেন, কোনো সমস্যা নাকি? ব্যাপক সমস্যা, আর কিছুদিন পর বিয়েটা করি, পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তোমার বিয়ে কালকেই হবে, এটাই আমার শেষ কথা। পিছন থেকে বাবার কথায় আমি আর কোনো কথা না বলে রুমে গেলাম, কারণ আমাদের পরিবারের সবাই বাবাকে ভয় পায়। রুমে বসে ভাবছি, শিবা কি বিয়ের পর চাকরি করবে? ও তো বলেছিল বিয়ের পর চাকরি ছেড়ে দেবে, ও তো আমাকে ভালোবাসে। তারপর আমার আজকে পেলাম রেস্টুরেন্টে, তাই তো মনে হয় রেগে বাসায় এসে বিয়ের কথা বলেছে। যাই হোক, ওকে তো আমিও ভালোবাসি, বিয়েটা আগে হোক, তারপর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যাই হোক, পরের দিন আমাদের বিয়েটা সম্পন্ন করা হলো। এর মধ্যে শিফার সাথে আমার দেখা হয়নি। যাই হোক, রাতে বন্ধুরা বাসর করে পাঠালো। বাসর করে আমি রুমে ঢুকতে দেখি বউ আমার পুলিশের পোশাক পরে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখে আমার কাছে এসে সালাম করলো। আমি কিছু বললাম না।
তুমি হয়তো আজকে আমার গায়ে পুলিশের পোশাক দেখে অবাক হচ্ছ, তাই না? আমি হাসিযোগ মাথা নাড়ালাম। আসলে আজকে আমার জরুরি থানায় যেতে হবে। আমাদের এখানে একজন খুন হয়েছে। আমাকে এই বিষয়ে তদন্ত করতে হবে। তুমি তখন ছুটিতে আছো। ছুটিতে আছি তো কি হয়েছে? আমাদের এখানে খুন হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না? তোমাকে আমি এমনিতেই চাকরি করতে মানা করেছি, তারপরও। আরে এখনো তো কথা বলার সময় নেই আমার কাছে আমার দায়িত্ব সবার উপরে। বলে চলে গেল শিফা। আমি দপ করে বিছানায় বসে পড়লাম। ওর কাছে আমার উপরে ওর ডিউটি। এটাই কি ওর ভালোবাসা? মেয়েদের মন তো বলা যায় না। ওকে চাকরি করতে মানা করেছিলাম, ও বলেছে বিয়ের পর ছেড়ে দেবে, কিন্তু এখন সে বাসর রাতেও তার ডিউটির জন্য বের হয়েছে। ফ্ল্যাশব্যাক শেষ। আমি দপ করে বিছানায় বসে পড়লাম। ভেবেছিলাম আমাদের বিয়ে হওয়ার পরে শিফা ঠিক হয়ে যাবে, কিন্তু সে হয়নি। তার কাছে আমাকে নিয়ে চিন্তা নেই। তার কাছে তার কেরিয়ার সবার আগে। কেরিয়ার করার জন্য যে মেয়ে প্রিয় মানুষকে সময় দেয় না, যার কাছে ভালোবাসা থেকে কেরিয়ার আগে, তার কাছে অন্তত সুখে থাকা যাবে না। কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো কীভাবে? না লিমন, তোকে শক্ত হতে হবে। তখনই দরজা কেউ নখ দিল। আমি গিয়ে দরজা খুললাম, দেখি বড় ভাবি ও মেজো ভাবি দাঁড়িয়ে আছে। লিমন, আমরা বুঝতে পারছি তোর অবস্থা কেমন এখন। তাক ভাবি, এখন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। দেখ লিমন, শিফা একটা নেশায় আছে বলতে গেলে। ওর নেশাটা কেরিয়ারের, এটা তুই কাটা, তাহলে তোদের সংসার জীবন ভালো হবে। আমার মাথা এখন কাজ করতেছে না। এখন যান আপনারা, বলেই দরজা লাগিয়ে দিলাম। বিছানার উপরে গিয়ে বসলাম। মাথাটা ঝিমঝিম করছে, কিছু ভালো লাগছে না। আস্তে আস্তে চোখ বুঝলাম, কখন ঘুমে গেছে মনে নেই। সকালবেলা দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙলো। ঘুম চোখে দরজা খুললাম। কি রে, কয়টা বাজে? খেয়াল আছে এখনো ঘুমাচ্ছিস? রাতে মাথা ব্যথা করছিল, তাই তো ঘুমাচ্ছিলাম একটু। ও, শিফা আসছিল রাতে, তাও দরজা খুলিসনি? আমি ঘুমাচ্ছিলাম, টের পাইনি। ওকে, ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে। আচ্ছা, আমি আসতেছি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে গেলাম। দেখি শিফাও বসে আছে। শিফার সোজাসুজি অপর পাশে একটা চেয়ারে খালি। আমি সেখানে গিয়ে বসলাম। আমি শিফার দিকে একবার তাকিয়ে আর তাকাইনি। ভাবি খাবার বেড়ে দিল, আমি খেতে বসলাম। লিমন, কাল রাতে যা হয়েছে তা ভুলে যাও। শিফা তার জন্য অনেক দুঃখিত। ও একজন পুলিশের দায়িত্ব পালন করছে। হুম। এ নিয়ে আর যেন কোনো কথা না হয়। বাবা, আমাদের কোম্পানির সবচেয়ে দূরের শাখা কোনটা? ওটা তো কুমিল্লাতে। কেন? বাবা, আমি ওইটার দায়িত্ব নিতে চাই, আর আজকে আমি কুমিল্লা চলে যাব। কিন্তু বাবাকে থামিয়ে দিলাম। বাবা, আপনি যা বলেছেন আমি কখনো না করিনি, বা সে সাহসও আমার হয়নি। কিন্তু আমারও একটা কেরিয়ার আছে। আমি চাই আমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। শিফা এবার আমার দিকে তাকালো ছল চোখে। আমি দেখো না দেখার বান করে রইলাম। লিমন, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখো মা, এই বিষয়ে তোমরা যদি আর কোনো কথা বলো তাহলে কুমিল্লা গেলে আর কখনো ফিরবো না। মা এবার নিশ্চুপ হয়ে গেল। আচ্ছা, তোরা যা ভালো হয় কর, আমি কিছু বলবো না। মা, চিন্তা করো না, আমি তোমাদের সাথে এসে দেখা করে যাব। সবার মাঝে পিন নীরবতা কাজ করছে, কেউ কোনো কথা বলছে না। সবাই খাবার শেষ করলো। আমি একটু সোফায় বসলাম। সবাই এসে বসলো। বাবা, তুই কি আমাদের ছেড়ে থাকতে পারবি? কেরিয়ারের জন্য সব করতে হয় মা। আচ্ছা, তোর তো নতুন বিয়ে হয়েছে, আর কয়েকদিন পরে যা। মা, কেরিয়ার গঠন করে নিয়ে আগে, তারপর অনেক সময় কাটাতে পারবো। শিবা এবার দৌড়ে রুমে চলে গেল। বাবা, আপনি কুমিল্লা সব ঠিকঠাক করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি কুমিল্লা যাওয়ার টিকিট কেটে আসছি। আরে, গাড়ি নিয়ে যাবি? বাসে যাওয়ার কি দরকার? না ভাইয়া, আমার বাসে জার্নি করতে ভালো লাগে। আর কোনো কথা কেউ বললো না। আমি বাইরে এসে বন্ধুদেরকে নিয়ে টিকিট কাটলাম। ওরাও যেতে চাইছিল। বলছি তোরা এনজয় কর কয়দিন, তারপর আসিস। আমি টিকিট কেটে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে রুমে প্রবেশ করলাম। দেখে শিবা বসে আছে। আমি দেখো না দেখার বান করে আমার কাপড় গুছাতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। বলছি না গেলে হয় না? আমাকে কাজ করতে হবে অনেক, নইলে কেরিয়ার ভালো হবে না। তুমি তো এড়াইছে ছিলে। কিন্তু আমরা আলাদা হতে চাইনি। কেরিয়ারের জন্য আলাদা হলে দোষ কি? তুমি তো বলছো সবার আগে কেরিয়ার। শিবা চুপ হয়ে গেল। আমি আমার ব্যাগ গুছিয়ে রেডি করলাম। বিকালে বাস, তাই হাতে এখনো অনেক সময় ছাদে চলে গেলাম। একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। অর্ধেক শেষ হতে। এখন এটা প্রতিদিন খাও নাকি? অনেকটা তেমনই বলতে পারো। শিবা এসে আমার কাছ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। এটা কেন করলো? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর কোথাও যাওয়া হচ্ছে না, বলে দিলাম আমি।
আমি অনেক জোরে হেসে দিলাম। আমি আর তোমার কোনো কথা শুনবো না, এখন আমি আমার মতোই চলবো। তুমিও তো তোমার মতো চলতেছ। আমি কি কিছু বলেছি? কি আছে, বাড়িতে কেন? যাও, থানায় যাও, অনেক কাজ আছে। প্লিজ যাস না, আমি তোকে ছাড়া থাকবো কেমনে? কাজে জয়েন করো, আর একাকিত্ব লাগবে না বলেই নিচে চলে গেলাম। আর শিবার সাথে কথা বলিনি। শিবা কথা বলতে চেয়েছিল, এড়িয়ে গেছে। বিকেলবেলা রেডি হয়ে বাসার সবাইকে বলে বের হলাম। শিবা দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাসে গিয়ে বসলাম, কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। চলে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে। এদিকে কালামণি বিকালে আমাদের বাসায় এসে শুনে আমি কুমিল্লায় চলে গেছি। সে তার মেয়ের রুমে যায়, গিয়ে দেখে শিবা নীরবে কান্না করছে। এখন কান্না করে কি হবে? তুই তোর কাজের জন্য লিমনকে অনেক কষ্ট দিয়েছিস। মা, এখন কিছু বলে লাভ নেই। তুই তো কেরিয়ার নিয়ে বিজি, তোর কেরিয়ার গড়। কিন্তু তখন আর লিমনকে পাবি না। লিমন তোর জন্য অনেক কষ্ট পেয়েছে। তুই কাজ করে লিমনের কোনোদিনও একটু খবর নিয়েছিস? নেস নাই, নিবি কি করে? তুই তো লিমনকে ভালোই বাসিসনি। ভালোবাসলে কখনো তুই তোর কেরিয়ারের জন্য লিমনকে ভুলে যেতি না। মা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে ও আমাকে ছেড়ে চলে যাবে? না, ও তোমার কাছে থেকে কষ্ট পাবে আরো। যা করেছে ও ভালোই করেছে। মা, আমি কালই চাকরি ছেড়ে দিব, তোমরা লিমন কিনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। বলেই কান্না করতে লাগলো শিফা। কান্না করে কিছু হবে না, লিমন অনেক কষ্ট পেয়েছে। ও তোমার উপর অভিমান করে দূরে সরে গিয়েছে, তোমাকে ওর অভিমান ভাঙাতে হবে। মেজবাবু রুমে এসে বলল, আমি তাই করব। কাল চাকরি ছেড়ে দিয়ে লিমনের কাছে চলে যাব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দেখ কি হয়। আম্মু, তুমি খালামুনিকে বলে আমার যাওয়ার ব্যবস্থা করো। এদিকে আমি পরের দিন কুমিল্লা পৌঁছে গেলাম। সেখানে বাবা আগে সব ঠিক করে রেখেছে। গাড়ি থেকে নামতে একজন লোক আমার কাছে আসলো। আপনি লিমন স্যার? জি, আমি লিমন, কিন্তু আপনি কে? আমি আপনাদের বাড়ি দেখাশোনা করি, আপনার আব্বু আমাকে পাঠিয়েছে আপনাকে নিতে। ও আচ্ছা, চলুন। তারপর গাড়িতে উঠে চলে আসলাম আমাদের বাসায়। শহরটা আমার কাছে একদম নতুন, ভালোই হয়েছে, এখানে একটু শান্তিতে থাকতে পারবো। যাই হোক, ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম একটু। বিকেলবেলা ঘুম থেকে উঠে ঘুরতে বের হলাম। একটা চায়ের দোকানে গিয়ে সিগারেট নিলাম। তারপর কুস্তি কুস্তি একটা নীরব পরিবেশ পেলাম। নদীর পাশে জায়গাটা খুব পছন্দ হয়েছে। সেখানে বসে সিগারেট ধরিয়ে প্রকৃতি দেখতে লাগলাম। তখনই বাবা ফোন করলো। হ্যাঁ বাবা, বলুন। শোনো, তোমার 1 মাসের ভিতর কাজে জয়েন করতে হবে না। তুমি ওই এলাকাটা সুন্দরভাবে ঘুরে দেখো আগে। আচ্ছা বাবা। আমার আম্মু রাতে কল দিবে, আনে একটু বিজি আছি। আচ্ছা বাবা। তারপর আমি আবার বসে বসে সিগারেট টানতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপর ওখান থেকে উঠে আস্তে আস্তে হাঁটতে বাসায় এসে রুমে গেলাম। স্যার, আপনি কয়টার সময় খাবার খাবেন? আঙ্কেল ভিতরে আসুন। লোকটা ভিতরে আসলো। কাকা, আপনার সাথে তো পরিচয় হওয়া হলো না। আমি আব্দুর রহমান। আচ্ছা শুনুন কাকা, আমি আপনার ছেলের মতো, আমাকে স্যার বলতে হবে না। তাহলে কি বলবো? শুনেন, আমার নাম ধরে ডাকবেন। তুমি অনেক ভালো বাবা। আচ্ছা কাকা, আমি খাবার একটু পর খাবো। আচ্ছা বাবা, তোমার যে সময় লাগবে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা কাকা। তারপর কাকা চলে গেল। আমি শিবার কথা ভাবতে লাগলাম, ওকে এভাবেই ওর কেরিয়ার নিয়ে থাকবে? এসব চিন্তা করতে করতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়লো। আমি চোখ মুছে একটা গল্পের বই নিয়ে বসলাম, কারণ আমার কষ্ট মুক্তির জন্য এটাও একটা নেশা বলতে পারে। এভাবে কিছুক্ষণ পরে খাবার খেয়ে নিলাম। তারপর একটা ঘুমের ওষুধ খেয়ে দিলাম আমি ঘুম। পরদিন এভাবেই। তার পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হলো, কিন্তু আমি অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলে দেখি আমি অবাক হলাম, কারণ এটা শিফা। আমি উঠে বসলাম। এ কি, তুমি এখানে কেন? কেন? আমি আমার স্বামীর কাছে আসবো না? তুমি এখানে আসলে কেন? তোমার ডিউটি নেই? আমার আর কোনো ডিউটি নেই, শুধু একটাই ডিউটি, তোমার খেয়াল রাখা। তুমি মজা করছো নাকি? মজা কেন করব? আমি চাকরি ছেড়ে দিয়েছি। এটাও আমাকে বিশ্বাস করতে বলছো যে চাকরির জন্য আমাকে ছেড়ে দিয়েছো? সেটা তুমি এখন ছেড়ে দিয়েছো? এভাবে বলছো কেন? আমি কাজের নেশে পড়েছিলাম, তাই এমন হয়েছে। প্লিজ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো। আমি আর সংসার করবো না, আগে কেরিয়ার করবো, তারপর ভেবে দেখবো। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। প্লিজ, তুমিও আমার মতো ভুল করিও না। আমার লাইফ আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আই চুপ, কোনো কথা বলবি না। 2 দিন অনেক কষ্ট পেয়েছি আমি। বলি আমার কলার ধরে শিফা।
আমি কলার চারিয়ে টাস করে একটা থাপ্পড় দিলাম। আমার থাপ্পড়কে শিফা চলচল নয়নে আমার দিকে তাকালো। ও বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে থাপ্পড় দিয়েছি। নেক্সট টাইম আর আমার সামনে আসবা না, পারলে আজকে এখান থেকে চলে যাও বলে ফ্রেশ হতে গেলাম। এদিকে শিফা ভাবতেছে, তুমি এমন হয়ে গেছো কষ্ট পেয়ে, আজ আমায় থাপ্পড় মারলে। তুমি এত কষ্ট পেয়েছো, যেভাবেই হোক তোমার রাগ ভাঙাতেই হবে আমার। আমার তোমার এই রূপ ভালো লাগছে না। কত সুন্দর ছিল আমাদের ভালোবাসা। আমি তোমাকে আবার আগের মতো করব, তাতে আমার যতই কষ্ট হোক। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি শিফা খাবার হাতে নিয়ে বিছানায় বসে আছে। তুমি এসে গেছো, আসো তোমায় খাইয়ে দিই। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। তারপর নিচে এসে বাসায় বাইরে বের হলাম। খাবার খেয়ে ঘোরাঘুরি করে দুপুরে খাবার খেয়ে বাসায় আসলাম। রুমে প্রবেশ করে দেখি খাবার এখনও সেখানে, আর শিফা পাশে খাবার রেখে পাশে ঘুমিয়েছে। আমি ওর মুখের দিকে তাকালাম, চোখে নিচে কালো দাগ হয়ে গেছে একটু। আমি দুটো কাশি দিলাম। শিফা চোখ করলো। কি তুমি এখানে শুয়ে আছো কেন? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তুমি অন্য একটা রুমে যাও, আর আমি খাবার খেয়ে এসেছি, তুমি খাবার খেয়ে নাও। কিছু বাজার এনে দাও রান্না করার জন্য। কেন? রহমান কাকা আছে, আমার রান্না সেই করতে পারবে। আর তুমি আজকে চলে যাও। রহমান কাকা আর আসবে না, সে বাড়িতে গেছে, বাবা আসতে বারণ করেছে। আর আমি তো যাব না। কেন যাবে না? কারণ আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। পাগল তুমি? তোমার পাগল। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলাম। শিবা খাবার খেয়ে রুমে আসলো। কি করছো? আমি কোনো কথা না বলে ফোন টিপতে লাগলাম। শিবা আমার পাশে শুয়ে পড়লো। এমন করছো কেন? কি করছি? আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? তোমাকে ইগনোর করবো কেন? তুমি তো আমার চিন্তার ভাবনার ভিতরে থাকো না। শিবা একদম চুপ হয়ে গেল। এত কষ্ট পেয়েছে তাতে আমার কি? আমি ফোন রেখে দিয়ে দিলাম ঘুম ভাঙলো বিকালবেলা। দেখি শিফা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি হাত দিয়ে সরিয়ে উঠে বসলাম। শিফারও ঘুম ভাঙলো। তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরছো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরবো, তাতে কি হয়েছে? সকালে তারপর কথা মনে আছে? পরবর্তীতে আর এরকম করবা না। তুমি তোমার মতো চলবা, আমি আমার মতো। তা হবে না জানো, তুমি আমার ছোটবেলার ভালোবাসা, যার জন্য আমি আমার জীবনটা দিতেও রাজি। হ্যাঁ, আমি মধ্যে একটু ভুল করেছি, তবে তার জন্য ভালো হয়েছে। তুমি 1 বছর ভালো করে পড়ালেখা করে পরীক্ষা দিয়েছো, আর আমি চাকরি করেছি। আমি এত কথা শুনতে চেয়েছি তোমার কাছে? আমার আর তোমাকে ভালো লাগে না। ওকে, সমস্যা নেই, আমি তো তোমায় ভালোবাসি। কথা বলতে বলতে একটা সিগারেট ধরালাম। শিবা এটা থেকে রেগে ফুসছে। তুমি আবার সিগারেট খাচ্ছ? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোর ব্যাপার বললেই হলো? ফেলে দে সিগারেট বলছি। আমি এটা খাবো বলেই একটা টান দিলাম। সাথে সাথে কাশি শুরু হলো। একটু জোরেই টান মারছিলাম। শিবার সাথে সাথে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। তুমি প্লিজ এটা খেও না, এটা তোমার শরীরে অনেক ক্ষতি করে। বলেই জড়িয়ে ধরলে শিফা। আমি শিফাকে ছাড়িয়ে নিলাম। তারপর বের হলাম বাসা থেকে, কারণ বাজারে আনতে হবে, নাহলে শিফা খাবে কি। বাজার নিয়ে বাসায় আসলাম। শিফা আমার হাতে বাজার থেকে কোনো প্রশ্ন করলো না, বাজার নিয়ে রান্নাঘরে চলে গেল। তারপর ও রান্না করতে লাগলো, আর আমি রুমে বসে ফোন টিপতে লাগলাম। রাতে আমি বাইরে গিয়ে খেয়ে আসলাম। কোথায় গিয়েছিলে তুমি? খাবার খেয়ে এসেছি। আমি তো রান্না করেছি, বাইরে খেতে গেলে কেন? আমার তোমার রান্না খেতে ইচ্ছা করে না বলে চলে আসলাম। শিফা কিছুক্ষণ পর রুমে আসলো। কি তুমি এই রুমে কেন? যাও অন্য রুমে যাও। না, আমি তোমার সাথেই ঘুমাবো। আমাকে কি মনে হয় আমি তোমার সাথে ঘুমাবো? প্লিজ, আমি তোমার সাথে ঘুমাবো। আমি ঘুমাবো না তোমার সাথে। তুমি যাবে নাকি আমি নিজে এই রুম থেকে চলে যাব? প্লিজ যেও না, আমি দরকার হলে নিচে ঘুমাবো, তবুও অন্য রুমে যেও না। আচ্ছা ঠিক আছে। তারপর শিবা নিচে বিছানা করে ঘুমালো। রাতে শিবার কান্নার শব্দ কানে স্পষ্ট ভেসে আসছে, কিন্তু কিছু করিনি আমি, কারণ ও যা করেছে তা এর কাছে কিছুই না। আমি এভাবে 1 বছর ঘুমাতে পারিনি ঠিক মতো। যাই হোক, এভাবে চলে গেল 1 মাস। সকালে ঘুম থেকে উঠে দেখে শিবা ঘুমাচ্ছে এখনো। চোখের নিচে কালো দাগটা গাঢ় হয়ে গেছে। আজকে শিবার শরীরের অবস্থা দেখে একটু মায়া হলো। শিবাকে কোলে তুলে নিয়ে বিছানা শুয়ে দিলাম। এই 1 মাসে শিবাকে অনেক কষ্ট দিচ্ছি এবং ইগনোর করেছি, যাতে শিবা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে কষ্ট কি। যাই হোক, আমি ফ্রেশ হতে গেলাম। এসে থেকে শিবা বিছানায় বসা, আমাকে দেখে জড়িয়ে দিল। আজ কেন জানি সারাতে ইচ্ছা করলো না। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে বিছানায় শুয়ে দিয়েছো। ছাড়ো আমাকে। আজ ছাড়বো না তোমায়। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। না, তুমি মিথ্যা ভাবছো। শিবা এবার আমার পায়ে পড়ে গেল। আমি আর পারছি না নিতে তোমার ভালোবাসা ছাড়া। আমি বাঁচবো না। তুমি আজ আমাকে ভালোবাসবে, নয়তো নিজের হাতে মেরে ফেলবে।
ওঠো তুমি, আমি কোনোটাই পারবো না। শিবা উঠে একটা চাকু হাতে নিল। তুমি পারবে না তো কি হয়েছে, আমি নিজেও আমার জীবন দিতে পারি বলে চাকু নিয়ে পেটে ঢুকাতে চাইলো। তার আগে আমি গিয়ে দৌড়ালাম। ছাড়ো, ছাড়ো আমাকে, আমি আর বাঁচতে চাই না। বলে জোরাজুরি করতে লাগলো। আমি শিবাকে চালানোর অবস্থায় হঠাৎ শিবা অজ্ঞান হয়ে গেল। আমি শিবাকে তাড়াতাড়ি কোলে নিয়ে নিচে নামলাম, একটা গাড়ি নিয়ে হাসপাতালে চলে গেলাম। আমি ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে হাসপাতালের ভিতরে গেলাম। ডাক্তার বের হয়ে তাড়াতাড়ি ওকে একটা কেবিনে নিয়ে গেল। আজ সত্যি অনেক খারাপ লাগতেছে শিফার জন্য। যদি হোক শিফা আমার প্রথম ভালোবাসা, ওকে ছাড়া আমার বাঁচাও ইম্পসিবল। আমি যদি ওকে কষ্ট দেই কিনা, ও আমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে আমার জন্য। এসব ভাবছিলাম তখনই ডাক্তার বের হলো। ডাক্তার, ওর কি অবস্থা? রোগীর কি হন? আমি ওর হাজব্যান্ড। আপনি কি রোগীর খেয়াল রাখেন না? রোগী অনেক টেনশন করে, রোগী ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ওর ঠিকমতো খেয়াল রাখতে হবে। আচ্ছা ডাক্তার, আমি কি ওর সাথে দেখা করতে পারবো? এখন রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কয়েক ঘন্টা পর ঘুম ভাঙার পর দেখা করতে পারবেন, বলেই চলে গেল। আমি ব্রেঞ্চে বসলাম। না, শিবাকে আর কষ্ট দেওয়া যাবে না। আমাদের সম্পর্ক আবার আগের মতো করতে হবে, কারণ ও ওর ভুল বুঝতে পেরেছে। এসব ভাবতে ভাবতে বসে রইলাম। কয়েক ঘন্টা পর একজন নার্স আমার সামনে আসলো। আপনি কি লিমন? জি, আমি লিমন। আপনাকে রোগী ডাকছে। আমি তাড়াতাড়ি উঠে শিফা যেখানে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি হাতে স্যালাইন লাগানো। মুখটা দেখে খুব মায়া হলো। তুমি ভিতরে ছিলে না কেন? ডাক্তার আসতে দেয়নি। আমাকে প্লিজ ক্ষমা করো। আমি থামিয়ে দিলাম শিবাকে। গিয়ে ওর পাশে বসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর কোনো কথা বলবে না। খাওয়া দাওয়া করো না কেন ঠিক মতো? তোমার কথা ভাবে খাবার ইচ্ছে থাকে না, মরে গেলেই ভালো। আমি আবারও থামিয়ে দিলাম শিবাকে। এসব কি বলতেছো? তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে? তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো, নাকি এটা স্বপ্ন? তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। আচ্ছা, আমার এখানে ভালো লাগতেছে না, তুমি আমাকে বাসায় নিয়ে চলো। তারপর ডাক্তারকে বলে বিকালে শিবাকে নিয়ে বাসায় আসলাম। বিছানা দুজনে বসলাম। চলো বাসায় চলে যাই, তোমার পরিবার তুমি না থাকায় অনেক কষ্ট পাচ্ছে। যাবো, তুমি সুস্থ হও। আমারও এখানে ভালো লাগছে না। এখান থেকে বাসও করে তারপর যাব। তুমি আগে সুস্থ হও, তারপর সব হবে। আজকেই করব, আমি আর সহ্য করব না। বলে জড়িয়ে ধরলে শিফা। তুমি একটু সুস্থ হও, বাসর বাসায় গিয়ে করব। তারপর 2 দিন পর শিফা পুরোপুরি সুস্থ। আমরা এখন গাড়িতে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছাতে রাত 8টা বাজলো। আমাদের দেখে সবাই অনেক খুশি। সবাই খাবার খেতে বসলো। অনেকদিন পর সবার সাথে খাবার খেয়ে ভালো লাগলো। তারপর সেখান থেকে উঠে আড্ডা দিতে লাগলাম ফ্যামিলির সাথে। শিবাকে দেখলাম না। রাতে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি রুমটা খুব সুন্দর করে সাজানো। গাড়ি শিবা বসে আছে। শিবা এসে আমাকে সালাম করলো। আমি ওকে বুকে টেনে নিলাম। চলো আমরা নামাজ পড়ে নতুনভাবে আমাদের জীবন শুরু করি।